ঋষি বাংলা সাহিত্য ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং ঋষি কাজ করেছেন কিন্তু কবিতা নিয়ে। ঋষি কবিতা লেখেন না, এটা একটা বড় বাঁচোয়া যে আমাদের বড্ড লিগ ও প্রবাহে ঋষি নিজেকে লিগ করেননি, ও বাজে পানি হলো। তা সত্ত্বেও বলছি, ঋষি বলবেন, ঋষি দীর্ঘকাল ধরে প্রবন্ধ লিখছেন এবং ওখানে ওনার নাম হচ্ছে তপমন ঘোষ। উনি ঋষি বলেই তপমন না তপমন বলেই ঋষি, সেই রহস্য আজও ভেদ করা যায়নি। ঋষি বলবেন আমাদের এ বাংলার ৯ ও পরবর্তী দশকের কবিতার প্রবণতা নিয়ে, তাই তো? নানা রকম আস্তে আস্তে বিকেল এবং সন্ধ্যের বিষয়টা ঘনিয়ে আসতে থাকে যখন, এবং শেষ বক্তা বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার মাঝখানে একটা ভালো দিক উঠে আসতে পারে, সেটা হয়েছে যে বলার আপাতত কিছু নেই, কেননা যে বিষয়গুলো নিয়ে বা যে প্রবণতার অংশগুলো নিয়ে সামান্য কিছু বলতাম সেটা অভিজ্ঞতা অনেকটা বলে দিয়ে গেছেন। আর রণজিৎ দা তার আগের বক্তৃতায় মানে ডিজিটাল এবং সেই ডিজিটাল বিশ্ব কিভাবে কবিতাকে প্রভাবিত করছে, কতটা করছে, বা তার ঔচিত্য এবং সম্ভাব্যতার বিষয়গুলো নিয়ে একটা অসামান্য সন্দর্ভ তৈরি করে গেছেন। ফলে বাঁচোয়া যে শেষ বক্তা হওয়ার চাপ এবং অস্বস্তি, সেটার থেকে নিষ্কৃতি পাওয়া গেল। কিন্তু সমস্যা একটা থেকেই যায়। সমস্যা হচ্ছে যে অংশটা নিয়ে অনেক বান্দা যেটা করবেন যে আমার কাজ ৯০ এবং পরবর্তী সময়ের বাংলা কবিতা খুব আশ্চর্যজনক, বা এটাই স্বাভাবিক ছিল যে তারা প্রত্যেকেই কিন্তু বিশেষ করে ৯০ পরবর্তী, আমি ০ দশক শব্দবন্ধটা আপাতত ব্যবহার করছি না, ব্যবহার না করার কারণ আছে, হয়তো সেই যুক্তি আমি সাজানোর সময়টা পাবো না, কিন্তু ৯০ মানে পরবর্তী প্রজন্মের যারা, তারা সবাই ডিজিটাল যুগেই জন্মগ্রহণ করেছেন। যেটা রণজিৎ দা বলছিলেন যে তারা মোবাইলটা দেখেছেন, খুব টেকনিক্যালি দুটো শব্দবন্ধ তাদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। পূর্ববর্তী প্রজন্মের যারা কবি বা কবিদেরই, তাদেরকে স্রষ্টা, তাদেরকে ডিজিটালি ইমিগ্র্যান্ট এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, এবং পরবর্তীকালে যারা আসছেন ৯০ পরবর্তী, তাদের ডিজিটাল নেটিভ, অর্থাৎ তারা এই যে সমস্ত ডিজিটাল জগৎ তার সমস্ত বিষয়গুলোকে ধরে নিয়ে আসছে। এই ডিজিটাল প্রসঙ্গটা রণজিতার কথা সূত্রে বললাম, তার কারণ যে দুটো দশকের কবিতা নেই, আবারও বলছি এটা কাজের ক্ষেত্রে বিষয় বিভাজন, সেগুলো নিয়ে আলোচনা করব বা কিছু সূত্র দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা ভীষণভাবে এই জগতের উপর নির্ভরশীল। যেমন একটা উদ্ধৃতি দিয়ে, মানে আপাতত পুরো যে পেপারটা, মানে যেটার ৯০ এবং পরবর্তী সময়ের যে কবিতা তার কিছু প্রবণতা, সেটা আপনারা যে ব্রশিওর দেওয়া হয়েছে তাতে পেয়ে যাবেন। সময়াভাবে আমি কয়েকটা জিনিস সামান্য ধরিয়ে দেওয়ার একটু চেষ্টা করছি, হয়তো কিছুটা এলোমেলো হবে ব্যাপারটা, কিন্তু নিজেদের মতো করে, এবং যেহেতু অনেকটাই ফর্মালিটি ভেঙে গেছে, একটা ইনফর্মাল আবহ কাজ করছে, হয়তো সেভাবে আমরা কিছুটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই উদ্ধৃতি, এই অভিজ্ঞতার কথা আবার একটা প্রসঙ্গে চলে আসবে, সেটা হচ্ছে যে যখন কোনো কবি তার পরবর্তী প্রজন্ম বা অন্য যে কোনো প্রজন্মের কবির সম্পর্কে বা কবিদের সম্পর্কে, তাদের প্রবণতা সম্পর্কে লেখেন, এই উদ্ধৃতিটি মানে যে গদ্যের অংশ, সেটা ২০১২ সালে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত শুধু বিঘে ২ পত্রিকায় লিখছেন কবি যশোধরা রায়চৌধুরী। তার প্রবন্ধের শিরোনাম ভাষা শরীরের মধ্যে সমকাল ৯০-২০০০। কোট করছি, এই দশক খুব ইন্ডিভিজুয়াল ডিলিজেন্সের সাথে কাজ করেছে। একসাথে মাথায় রাখতে হবে তিনি লিখছেন পরবর্তী ৯০ এর কবিতা নিয়ে। একসঙ্গে দল বেঁধে আমরা কবিতা লিখিনি, এটা রাংকায় মোড়া যুগের অসুখ হতে পারে। আমি বলবো এটাই সময়ের যাপন চিত্র। দেশে লিখবো না বিদেশে, এসব নিয়ে মাথা ঘামায়নি শূন্য। লেখাটা ছাপা হচ্ছে, সেটা ইগনোর করেই জাস্ট লিখে গেছে। দল করেনি, তাই দলাদলিও নেই। কিছুটা বাদ দিচ্ছি মাঝে, জরুরি অংশটা। দেখে মনে হবে এক ঝাঁক ছেলেমেয়েরা যেন পিকনিক করতে এসেছে। তারা প্রত্যেকে নিজের নিজের খেলায় মশগুল। এরা ব্লগে কবিতা তুলে ফেসবুকে দিয়ে দিল সদ্য লেখা কবিতা, সেখানে গ্রুপ করলো, সেখানেই আলোচনা করলো,
তর্ক করলো, ইবুক করলো। এই লেখা যখন টাইপ করছি তখন অস্ত নির্জন, মানে শূন্য দশকের কবি অস্ত নির্জন দত্ত খবর দিচ্ছে পিডিএফ ম্যাগাজিনে, এবং শেষ পর্যন্ত শূন্য কিন্তু কোনো জার্সি চাপালো না নিজের গায়ে, কোনো অনুশাসনে কোনো শিবিরভুক্ত করতে চাইল না নিজের কবিতাকে, যে কোনো রকম বিধিনিষেধের আওতার বাইরে দাঁড়ালো অনেক খোলামেলা ভাবে প্রবণতা বিস্তারের দিকে। অন্যতম মূল্যবান দর্শন যেটা শিখেছি এই ধারা থেকে তা হলো পা রাখো জুতোর বাইরে। এটাই শূন্যের চেতনার পাসওয়ার্ড। শূন্যের চেতনার সম্পর্কে আমরা যা যা বলি ও ভাবি সেগুলি সবই মনে হয় কোথাও কি জায়গা করে নেয় এই শূন্য দশকের নিজস্ব কথন ভঙ্গির উপর। যে কথন ভঙ্গিতে আছে বহুস্বরের পরিসর, আছে ইমেলে ঈশ্বরের পদচিহ্ন, আছে তথাকথিত দর্শনহীনতার ভেতর ছেত্রে পড়া অনেকটা ঐশ্বর্য। একটু দীর্ঘ উদ্ধৃতি, কিন্তু যশোধরা রায়চৌধুরী তার পূর্ববর্তী মানে ৯ দশকের কবি, আবারও বলছি যে দশকওয়ারি বিভাজন, তার সম্ভাব্যতা, সেটা কতটা ঠিক বা না ঠিক, তার একাডেমিক প্রবলেমেটিক এই জায়গাগুলোতে আমি ঢুকছি না। এটা শুধু এভাবেই আমরা দেখিনি যে পূর্ব দশকের একজন কবি পরবর্তী দশকের একটা প্রবণতার দিকে নিজের মতো করে আলোকপাত করছেন, এবং আলোকপাত করতে গিয়ে তিনি কিছু কিছু বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছেন, এবং সেই বৈশিষ্ট্যই আমাদেরকে প্রাণিত করতে পারে। যে কবিতা একটা কথা বলে গেলেন, বারবার কবিতার প্রসঙ্গে এটা মনে পড়ছে, সেটা হচ্ছে যে ৯ দশকের কবি বা শূন্য তারও পরবর্তী সময়ে তাদের মূল্যায়নের পরিসর এখনো তৈরি হয়নি, কেননা সেই কালগত ব্যবধানটা নেই। হ্যাঁ, তারা সকলেই পরিপূর্ণ মাত্রায় সৃষ্টিশীল, এবং যেহেতু কালগত সময়গত ব্যবধানটা নেই, এটা মূল্যায়নের পরিসর তৈরি হয়নি। খুব সামান্য হলেও বিনীতভাবে আমি এই প্রস্তাবের বিরোধিতা করতে চাই। তার কারণ এই কালগত ব্যবধান মানে এটা যে সময়টা আমরা চোখের সামনে দেখছি তা নয়। হ্যাঁ, এবং যে সময় ৯০ দশকের কবি বলতে একটা নির্দিষ্ট পরিসরে কিছু নাম আমরা উঠে আসছে আমাদের নাম, আমাদেরকে তার মানে কবি হিসেবে ধরছি, কিন্তু যে সময়ে মানে আমি খুব নাম করে বলছি যে অনির্বাণ মুখোপাধ্যায় যে সময় কবিতা লিখছেন সেই সময় কি সুব্রত সরকার বা রণজিৎ দাস বা রাহুল পুরকাস্ত কবিতা লিখছেন না? কাজে ৯০টা শুধু অনির্বাণের সময় হবে কেন? ৯০টা তো সুব্রত সরকারেরও সময় হতে পারে, ৯০টা তো রাহুল পুরকাস্তেরও সময় হতে পারে। কাজে কালগত ব্যবধান নেই, অতএব বিশ্লেষণ হবে না, বা অন্তত তার প্রবণতার ধর্তাইগুলো তৈরি করা হবে না। মনে হয় এটা একটু সরল, অতি সরল একটা সিদ্ধান্তের দিকে চলে যাচ্ছে। আমরা বড় জোর যেটা করতে পারি, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করলাম, রাহুল দা কথাটা কিন্তু ইয়ার কি মেরে বলেছেন আমি যতটা বুঝেছি। রাহুল দা বলছি আমাদের অভিজ্ঞতা, অভিজ্ঞতা ৯০ দশকের সঙ্গে দূরত্বটা যেটা তুই বল, কিন্তু একটা ব্যাপার এখানে বলার যে ৯০ দশকের নিয়ে আলোচনা করার অনেক সমস্যা আছে, সেগুলো তোর বক্তব্যে আসে কিনা সেটা কিন্তু আমি শুনবার জন্য কান খারাপ হয়ে যাচ্ছি। অভিজ্ঞতা ইয়ার কি মেরেছেন, কারণ ৯০ দশক নিয়ে আমরা নিজেরা কোনোদিন ৯০ দশকের লোকেরা মুখ খুলি না, এখানে রাজনৈতিক গন্ডগোল করতে পারি, এবং এই রাজনৈতিক মানে যে গন্ডগোল থাকতে পারে, আমি একটা পুরনো স্মৃতি থেকে কথা মনে করিয়ে দিই। ২০০৬ সালে সাঁকো বলে একটি সংকলন দুই বন্ধুর সঙ্গে আমাদের মানে সম্পাদনা করার সৌভাগ্য ঘটেছিল, এবং তাতে অনির্বাণ মুখোপাধ্যায়কে এই বিষয়টা নিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়েছিল আজ থেকে ১২ বছর আগে, যে ৯০-এর কাব্য রাজনীতি। অনির্বাণদা কখনো ব্যাপারটা থেকে যে না এটা নিয়ে একটা রাজনৈতিক গন্ডগোল হতে পারে, এবং এই সংলাপটাই আমি ১২ বছর বাদে শুনলাম যে রাজনৈতিক গন্ডগোল হতে পারে। যাই হোক, তো ৯০-এর বিষয়টা নিয়ে সত্যি কথা বলছি যে আপাতত বলবো না, কেননা সময়ের পরিসর আমি শূন্য দশকের কয়েকটা ধর্তাই দিয়ে আপাতত ছেড়ে দিচ্ছি। সেটা যেটা প্রবন্ধ সেখানে কিছুটা মানে তার আভাস দেওয়া আছে, আবারও বলছি আভাস, কেন ধর্তাইটুকু। সেটা হচ্ছে যে পরবর্তীকালে মানে ৯০ পরবর্তীকালে, এবং এই সমস্যা বলবো না, এই প্রবণতা হয়তো ৯০-এর কবিদেরও গ্রস্ত করেছে, যে যেটাকে আমরা মানে দর্শন শাস্ত্রের পরিভাষায় বলি প্রবলেম অফ সিলেক্টিভ আইডেন্টিটি, নির্বাচন জনিত সমস্যা। মানে একটা শব্দ সেটা যখন উচ্চারণ হয় সে অভিধা এবং লক্ষণা পেরিয়ে একটা ব্যঞ্জনার দিকে যায়, সেটা না পরিবর্তিত হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। যেমন একটা উদাহরণ বলি, যে ৯ দশকের শেষ দিকে সেলুলার এই শব্দটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে একটা নির্বাচনজনিত সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল এবং হয়েছিল।
নির্বাচনজনিত মানে সমস্যার সম্ভাবনাটা যে সেলুলার বলতে কি বোঝানো হচ্ছে, সেলুলার ফোন না সেলুলার জেল। এবং যত সময় এগোতে থাকলো সেলুলার জেলের ব্যঞ্জনাটা ফিকে হতে হতে সেলুলার ফোনের ব্যঞ্জনাটাই কিন্তু মুখ্য হয়ে উঠতে লাগলো। আরেকটা শব্দ যদি আমি উদাহরণ হিসেবে ধরি, ধরুন ঋত্বিক, এই শব্দটা যখন ৯এর দশকের শেষের একটা সময় সেভাবে উঠে আসছে, তখন আবার একটা নির্বাচন জনিত সমস্যা। এটা কিরকম যে ৯এর দশকের গোড়ায় এটা হয়তো ঋত্বিক ঘটক, কিন্তু যত সময় এগোতে থাকলো, মানে পারিভাষিকভাবে বলতে গেলে ৯ থেকে ০-এর কবিরা আসতে লাগলেন, তখন একটা সমস্যা থেকে ঋত্বিক ঘটক না ঋত্বিক রোশন। আর যত পরবর্তীকালে সময়টা এগোতে লাগলো ঋত্বিক ঘটকের ব্যঞ্জনাটা কিন্তু ফিকে হতে থাকলো ক্রমিক, মানে একেবারে প্রবল পরাক্রমে সেই ব্যঞ্জনাটাকে একদম অফ করে দিয়ে পুরোপুরি জেগে উঠলেন ঋত্বিক রোশন। দুটো স্ট্রাকচারালি আলাদা সম্পূর্ণ। মৃণাল সত্যজিৎ ঋত্বিক বলে তো নিশ্চয়ই ঋত্বিক রোশনকে বোঝাবে না না, কিন্তু বোতলাতে দৌড়ে যাচ্ছে ঋত্বিক, হ্যাঁ বোতলাতে দৌড়ে যাচ্ছে ঋত্বিক, হ্যাঁ অবশ্যই অবশ্যই রোশন কোনদিন শব্দ তার অর্থ বা বাচ্চার্থ তার পারিপার্শ্বিকতার উপর ডিপেন্ড করে। জানছি হ্যাঁ স্ট্রাকচার, হ্যাঁ এটা স্ট্রাকচার। আমি যেটা বলতে চাইছিলাম যে সেটা সেই পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হতে লাগলো, এবং সেই জায়গা থেকে যে আস্তে আস্তে যেটা হতে লাগলো যে ৮-এর শুরু বা মাঝামাঝি ৯-এর গোড়ার যে জাতকরা, যারাই পরবর্তীকালে পরবর্তী ৯০ বা ০ দশক, এই পরিভাষাটা নিয়ে সমস্যা আছে, তার কবি হিসেবে চিহ্নিত হবেন, তাদের পশ্চাৎভূমির একটা ছবি পাওয়া যাবে, যার সামান্য কিছু তালিকা আমি চেষ্টা করছি কিছু ধরিয়ে দেওয়া। এক, আমি ক্যাটেগরিক্যালি বলছি, রুমাল চোর খেলা, একটু রিকালেক্ট করুন, রুমাল চোর খেলা বা ইন পিন সেফটি পিন এক নির্মল শৈশব আনন্দের স্মৃতি মনে করিয়ে দেয় এদের। ৮-এর দশকের শেষ ৯-এর শুরু সেই জাতক যারা লিখছেন, মনে রাখতে হবে ৯-এর কবি পৌলমী সেনগুপ্তের একটি কবিতা বইয়ের নাম আমরা আজ রুমাল চোর, আনন্দ থেকে বেরোনো ২০০০ সালে। ক্রিকেট খেলা আর সেই সংক্রান্ত আলোচনা একেবারে বাধ্যতামূলক বা রিলিজিয়াস হয়ে ওঠে সেই সময়। দেবতার আসনে বসতে থাকেন ক্রিকেটাররা, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় না সৌরভ গাঙ্গুলি, কে কার ফ্যান তা নিয়ে বন্ধুদের বিতর্ক অনেক দূর গড়াতে থাকে। প্রসঙ্গত আমাদের মনে পড়বে চন্দ্রবিন্দুর গান এই সময়ের সমস্ত প্রবণতাগুলোকে ধরে রেখেছে। চাচা চৌধুরী বা টারজান কমিক্স নিয়ে বন্ধুদের মধ্যে কাড়াকাড়ি চলতে থাকে, হাত বদল করেই বইগুলি পড়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই জাতীয় কমিক্সের আগমন ৮-এর দশকের গোড়ায় হলেও ৯ ও পরবর্তী সময়ের দশককে ভারতীয় কমিক্সের বৃদ্ধির প্রধানতম সময় হিসাবে চিহ্নিত করা হয়। শুধু তথ্য, টার্নার ব্রডকাস্টিং সিস্টেমের হাত ধরে ১ অক্টোবর ১৯৯২ চালু হচ্ছে কার্টুন নেটওয়ার্ক চ্যানেল। দর্শক সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ভারতবর্ষে প্রথম চালু হওয়া কার্টুন চ্যানেলের মর্যাদা পায় কার্টুন নেটওয়ার্ক। ৯-এর দশক এই পরবর্তী প্রজন্মের কবি সঞ্চিতা চক্রবর্তী তার ২০০৭ সালে প্রকাশিত একটি কবিতা বইয়ের নামই কার্টুন চ্যানেল, এবং সেখানে মানে একটুখানি প্রসঙ্গ আমি সূত্রাকারে যে বিষয়গুলো সাজাতে চাইছি, পাশাপাশি দু একটা উদাহরণ দিয়ে আমি চেষ্টা করছি ব্যাপারটা পরিষ্কার করার। কার্টুন চ্যানেলে একটা কবিতা পড়া যায় যে এই সময়ের জাতক এবং এই সময়টা থেকে বেরিয়ে এসে তিনি লিখছেন, মিউট বোতাম থেকে অন্য চ্যানেলে যেতে হাত যতটুকু কাঁপে জানি ততটুকুই চেতনার পরিসর, তবু ওইটুকু বিন্দুতেই ফুটেছে অর্কিড, সারা রাত উড়েছি অপূর্ব আকাশে, সেখানেও রক্তের মেঘ আজ, রক্তের বমন, ছুটে যাচ্ছে মেশিন গানের বুলেট, আর লুটিয়ে পড়ছে আমার ভালোবাসার সব কার্টুন, স্বপ্নের অবভাসে সব রেখা এঁকে বেঁকে যায়, পিষ্ট হতে হতে বুঝি দেশ বাঁচে অস্থির সত্তায়। এইভাবে পরবর্তী উদাহরণে, মানে উদাহরণ বলতে আমি আবার বলছি উদাহরণ বা সূত্রাকারে নয়, প্রবণতাগুলোকে ধরার চেষ্টা করছি, কেননা বাইরের সমাজ প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে সেটা কিভাবে তাদের কবিতাতে উঠে আসছে, কোনোভাবে তার কোনো সংযোগ সূত্র পাওয়া সম্ভব কিনা। ম্যাকডোনাল্ডস তাদের প্রথম সার্ভিস আউটলেট খুলছে ১৯৯৬ জানুয়ারি নবী মুম্বাইতে। এরই পথ ধরে পরবর্তীকালে আসছে পিৎজা হাট ২০১১ বা ডমিনোস ২০১২ মতো ফুড চেন। সাধারণ খাবারও প্যাকেজিং এর গুণে অসাধারণ হয়ে উঠছে, ব্র্যান্ডেড হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য বিপণন বিশেষজ্ঞ সুধীর কাকা তার একটা লেখাতে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষের বিশ্বায়ন কি, এরকম একটা প্রশ্ন, তাতে তিনি একটু মজা করে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষের জল খাবারের থালা থেকে রুটি তরকারি সরিয়ে সেখানে ম্যাকডোনাল্ডের বার্গার পরিবেশন করা নামই বিশ্বায়ন। এরকম একটা কথা বল, অন্তত ভারতবর্ষের বিশ্বায়ন এই ব্যাপারটা এইভাবেই এসেছে। তো এই সময়ে কবিরা কিভাবে দেখছেন একটা উদ্ধৃত করা যায়। কবিতার নাম পিৎজা হাট। দূরে শুধু জিলিপি, গজার দোকান, মাঝে একখানি হাট, সন্ধ্যা, সেখানে বিজাতীয় খাবারের সুগন্ধে উজ্জ্বল, প্রভাতে রুম ফ্রেশনার। এই হাট কখনো একলা হয় না, মহাজাগতিক সংযোগ কণারা একে ব্যস্ত রাখে। হোম ডেলিভারির গরম আনন্দে দরদাম ঠান্ডা বেড়ে যায়। কিভাবে একটার পর একটা বিভিন্ন ঘটনা তার সমকালীন সময়কে গ্রস্ত করছে, এবং যেহেতু সময়ের দাগ অনেক ক্ষেত্রেই কবিতার গায়ে লেগে থাকে, আবার অনেক ক্ষেত্রে লাগে না, কেননা এই সময়ের মধ্যে থেকেও একেবারে সময়ের দাগ চিহ্নহীন কবিতা অনেকে লিখেছেন, তাদের উদাহরণগুলো তুলে এলে বিষয়টা স্পষ্ট হবে। সেটা করা যায়। সলমান খানের হাম আপকে হ্যায় কোন মুক্তি পাচ্ছে 1994, আর কুছ কুছ হোতা হ্যায় 1998। কে কতবার দেখেছে এটা নিয়ে প্রায় বন্ধুদের মধ্যে বাজি ধরা হতে থাকে। অমিতাভ বচ্চনের পর বলিউড পেয়ে যায় তার পরবর্তী মেগাস্টারকে শাহরুখ খান। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুক্তি পাচ্ছে 1995। এই সিনেমায় আদিগন্ত হলুদ সর্ষেকে সারা পৃথিবীর সামনে ভারতীয় চলচ্চিত্রের এক ভিন্ন নন্দন তত্ত্বকে তুলে ধরছে। মানে নায়ক এই ধারণাটা পরিবর্তিত হচ্ছে এবং তার মতো করে বিষয়টা এগিয়ে চলেছে। এবং এইরকম একটার পর একটা উদাহরণের তালিকা আমি দীর্ঘ করছি না, কেননা এটা বোরিং ব্যাপার। এবং বিষয় যেটা সেটা হচ্ছে বিভিন্ন পরপর ঘটনাগুলো কিভাবে তাদের সময়কে যেমন প্রভাবিত করেছে, তাদের কবিতার হয়ে ওঠাকেও প্রভাবিত করেছে, সেগুলো ধরে ধরে দেখানো যায়। 90 বা পরবর্তী 90, শূন্য দশক, এবার বলি শূন্য দশক বিষয়টা নিয়ে। শূন্য দশক বস্তুতপক্ষে মিহির বন্দ্যোপাধ্যায় সম্পাদিত একটা পত্রিকার নাম। 90 পরবর্তী সময়কে কখনো প্রথম দশক, কখনো নতুন দশক, এটা অভিহিত করা হয়েছে। শূন্য দশকটা বেরিয়েছিল 90 এর দশক, 09 পরবর্তী, হ্যাঁ সেটা 9 দশকে। হ্যাঁ, কিন্তু মানে এটা কখনো মনে হয় না অনির্বাণ তোমার, মানে এটা জাস্ট আমি করি যে একটা নামই থাকবে, কিন্তু প্রথম দশক বা নতুন দশক যে অন্য নামগুলো তৈরি হয়েছিল তার ব্যঞ্জনার জায়গাগুলো মানে একদম একটা নামই অফ হয়ে যাবে। এটা কি তোমার খুব মানে সঙ্গত বা সেটা এভাবে মনে হয়? এই পর্যন্ত। হ্যাঁ, এই কারণে পরিবেশের সমস্যাটা, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে শুধু সূত্রাগারে কিছু কিছু প্রবণতার জায়গাকে সাজিয়ে দেওয়া হলো। কেননা আবারও বলছি, শুধু যে সময়ের ফসল তা তো নয়, এমন কিছু কিছু কবিতা থাকে যাতে অবশ্যই কিন্তু সময়ের দাগও, মানে সময়কে নিয়েও সেটা কোনোভাবে সময়কে পেরিয়ে যেতে পারে। যেমন বিদেশে থাকা আত্মীয় স্বজন, মানে এনআরআই যারা আছেন, হ্যাঁ তাদেরকে এই সময় একটা খুব সম্ভ্রমের দৃষ্টিতে দেখা হতে থাকে। কিছুটা হলেও আলাদা হয়ে যান তারা, একটা সামাজিক মানে একটা সোশ্যাল স্ট্যাটাসের জায়গায় তাদেরকে নিয়ে হয়। আবার একটু আড়াল করে তাদেরকে একটু ব্যঙ্গ করে নন রেসিডেন্ট ইন্ডিয়ানটাকে একটু বদলে নন রিলায়েবল ইন্ডিয়ানও বলা হতে থাকে। তো এই আপাত মজাটুকুকে বাদ দিয়ে হ্যাঁ একটা কবিতা পড়া যায় এই সময় কবি রাকা দাস গুপ্তে। আমি মানে কবিতা একটু বেশি পড়া হচ্ছে, কেননা এই সময়ের যে লেখাগুলো এগুলোর সঙ্গে হয়তো আমার মনে হচ্ছে এই সংযোগ সূত্রগুলো ধরিয়ে দেওয়ার জন্য দরকার। কবিতার নাম পরিযান, রাকা দাশগুপ্ত। শীতে ফিরে এলো ওরা সাইবেরিয়ান ক্রেন হয়ে, প্রবাস বাসের থেকে রংচঙে সহেলিরা সব নেমে এলো। আরো এলো অগোছালো ছেলেদের দল, ডানাতে বেলুন বাঁধা, পায়ে বাঁধা রূপলি শিকল। শীতে ফিরে এলো ওরা, পিকনিক, বইমেলা, ধুলো, সান্ধ্য রেলিং ঘেঁষে আওড়ানো ভালোবাসা ধুলো। প্রিয় বান্ধবী আসলে গড়িয়াহাটের ফুটপাথে, তাকে কিনে দেওয়া যায় এথনিক পোশাকের সাথে রং ম্যাচ করা দুল, কুন্দনী কারুকাজ টিপ। আর যদি 2 বছর থেকে যাই অভিধিক সিটিজেনশিপ পেয়ে যাবে। এখন কি করে ফিরি বল, সে তো জানি হে সখী সকল। পুরনো সহোত্থায়ী ছেলেরাও আসে মাঝে মাঝে, দেখা করে যায় ওরা, কাজে বা অকাজে কথা হয়, এটা ওটা সেটা। আচ্ছা তোর দাদার ছেলেটা
চিনতে পেরেছে তোকে? 2 বছর পর এলি কিনা? হ্যাঁ, আমাকে তো দেখেও, স্কাইপে তো কথা হয়। ইনফ্যাক্ট ও তো ভাবে এটা কোনো শহরেরই নাম। কাকু কই বললেই বলে দেয় স্কাইপেতে থাকে। স্কাইপেতে থাকে যারা, ঠাঁই পেতে থাকে যারা ফেসবুকে এপাশে ওপাশে প্যারাগ্লাইড করে সব নেমে আসে ময়দানে ঘাসে। আমরাও জড়ো হই, সবাই আগুন জেলে বসি। কোথায় কাহার দেশ, কে চেনা কে অচেনা, কে কার পড়শি, ভুলে যাই সব কথা, ওর দানাতে মুখ রাখি। শীতের অমুক মাস পার করে একে একে ফিরে আসে পরদেশি পাখি। এই কবিতাও যেমন আছে, পাশাপাশি আবার এমন কবিতাও আছে বারবার করে যে সময়ের কথা, সময়ের রক্ষণ, এই বিষয়গুলোকে বলতে চাইছি কাজের সুবিধার্থে বা তথাকথিত কোট আনকোট একাডেমিক সুবিধার্থে। যদিও একাডেমিয়া এই শব্দটাকে নিয়ে অনেক রকম বিতর্ক, কিছু প্রতর্ক তৈরি হলো। একাডেমিয়া শব্দটার অর্থ কিন্তু একটু ব্যাপক। আমরা এই কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা শিক্ষকতা এর মধ্যে বিষয়টাকে আবদ্ধ করে রাখি, কিন্তু তার অর্থটা কিন্তু আরো বড়। যাই হোক, সেই রকম জায়গা থেকে এমন কবিতাও আছে যারা সম্পূর্ণত এই সময়ের কবি, তিনি তার বিষয়টাকে, তার ঘটনাটাকে, তার কাব্য রচনার বিষয়টাকে সম্পূর্ণভাবে এই সময়ের দাগের বাইরে নিয়ে যেতে চেয়েছেন। এবং এই অভিপ্রায় তার সচেতন হতে পারে, তিনি আনকনশাসলি তার নির্মাণ বা সৃষ্টির কোনো একটা জটিল প্রকৌশলের মধ্যে জিনিসটা হয়ে যেতে পারে, কিন্তু তাতে কিন্তু বিষয়টা আছে। আর এই কবিতাটা পড়েই শেষ করব, শুধু একটা কথা বলে নি, সেটা হয়েছে বারবার একটা বিষয় চলে আসছে না, যে 90 বা বিশেষত পরবর্তী 90 বা 00 দশকের ক্ষেত্রে যে ডিজিটাল মাধ্যম, সেই মাধ্যমে তাদের কবিতা প্রকাশিত হচ্ছে, তারা নিজেদের মতো করে সেই মাধ্যমটাতেই লেখাগুলো প্রকাশ করছেন। এর বাইরেও একটা কথা, মানে একটু আত্মবিশ্বাস নেই, যেহেতু সমবেত বুধমণ্ডলী আছেন তাদের সামনে বলি যে ফেসবুকে বা কোনো অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে সদ্য মানে 25 থেকে 30 বছর বা তার সামান্য বেশি বয়সী যে মানে 00 দশক বা পরবর্তী 90 তরুণ কবিতা সাম্প্রতিকতম কবিতাটি আপলোড করছেন কোনো প্রতিক্রিয়া লাভের আশায়, প্রতিক্রিয়া পাওয়ার আশায়। পাশাপাশি এই সন্ধ্যেবেলায় যখন আস্তে আস্তে না নেমে, সন্ধ্যেটা খুব ঝুপ করে নেমে আসে, তখন শহর কলকাতার 100-150 কিলোমিটার সীমানা ছাড়িয়ে মালদা, মুর্শিদাবাদ, আরো বৃহত্তর উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের নানা প্রান্তিক জায়গায় কোনো না কোনো চায়ের দোকান বা মানে কোনো সমজাতীয় ছোট দোকানে 60 ওয়াটের বাল্ব না হলেও কোনো পিএল ল্যাম্পের তলায়, হ্যাঁ, কোনো সরাসরি যে ভার্চুয়াল বন্ধুত্বের কথা হলো, সেই ভার্চুয়াল বন্ধুত্বের সীমারেখা পেরিয়েও 2 বা ততোধিক তরুণ তারা কিন্তু সত্য লেখা তাদের কবিতা আদান প্রদান করছে। এটা খুব আত্মবিশ্বাস নিয়ে বলছি, ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েও 90 এবং 00 দশকের কবিতা একটা এই জাতীয় পরিসর ছোট হলেও আছে। কোনোভাবে তার চর্চার চরিত্রটাকে আমরা হয়তো বুঝতে পারবো না, কেননা সেগুলো আমাদের সীমার মধ্যে আসবে না, কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না মানে সেটা এক্সিস্ট করছে না, এটা কিন্তু ধরে নেওয়ার কোনো কারণ নেই। এবং আমার মনে হয় রণজিৎ দারও মানে হওয়ার মানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কেননা এর বাইরেও একটা কবিতা চর্চার জগৎ থাকছে এবং থেকে যাবেও। হ্যাঁ, এবং তার গায়ে কিন্তু সময়ের দাগ সেভাবে লাগবে কি লাগবে না, তারা কিভাবে নিজের কবিতাকে মানে বিবেচনা করবেন, কোন পর্যায়ে তুলে নিয়ে যাবেন, সেটা অন্য কথা, কিন্তু তারা তাদের মতো করে কণ্ঠস্বরটা তুলে নেবেন, যেমন তুলে নিয়েছেন এই নতুন কবি। এবং সোনালী মিত্র, আমি জানি না আমার মানে যারা শ্রোতা, মানে বুধমণ্ডলীয় প্রশ্ন, এই কবি একটা মাত্র কবিতা আমি পেয়েছি, আমি এর সম্পর্কে কিচ্ছু জানি না, মানে এর বয়স কত, এর কোনো কাব্যগ্রন্থ আছে কিনা বা কোথায় থাকে কিছু জানি না, শুধু একটা পত্রিকায় প্রকাশিত কবিতা আমার কাছে এসে পড়েছে, সেটা 2012 সালে। নাম, কবিতাটার নাম পড়ে বলবো। পুরনো পয়সা জমিয়ে নিজেকে রাজা সাজাবার বাবার এক অদ্ভুত নেশা ছিল। সেই সব ধাতুর গয়নের মধ্যে থেকে দুপুর গভীর হলে বেরিয়ে আসতো সমুদ্রগুপ্তের সারেঙ্গির অলৌকিক রশ্মি, পাল সেনদের রক্তমাখা তরবারির সদর্প উল্লাস, অশোকের ধর্মশ্লোক। বাবার শিরায় ছলকে উঠত মৃত জমিদারির
ক্ষুধার্ত লোলুপ বাঘ। আমরা ভয় সিটিয়ে যেতাম মায়ের কোলে। বাবা বিপিএল কার্ডে চাল গমের হিসেবের থলে নিয়ে ঢুকে যেতেন পুরনো কয়েনের ভিতর, উন্মাদগ্রস্ত নেশায় একদিন রাজা হবেন বলে। আমরা বাবার বুকের মধ্যে শুনতে পেতাম ধাতব চিৎকার, আফিম ক্ষেতের মধ্যে অসফল মানুষের নমর্থক সুরের গোঙানি। মায়ের শাক তোলার প্রবল নেশা ছিল। ভূতে পাওয়া মানুষের মতো ছুটে যেতেন খালে বিলে। বড় হয়ে বুঝেছিলাম অভাবী মায়েরা আসলে জ্যান্ত ভূত। সন্তানের পেট ভরাতে কোনো অবলম্বন পেলেই ঝাঁপিয়ে পড়তেন তার উপর। আমারও নেশা আছে সম্পর্ক গিলে খাওয়ার। অন্ধকারের মধ্যে খুন করে মানুষের আত্মসুখ খাই, আর খেতে খেতে দেখি আমার শরীর থেকে মুছে যাচ্ছে ব্যক্তিগত চিত্র। বাবার দীর্ঘ ছায়া ঘন হচ্ছে আমার মুখের উপর। কবিতার নাম মুদ্রা আক্রোশ। শেষ করছি। মানে একভাবে পুরো লেখাটাকে কিছুটা, আমি আবার ওই একই কথা রিপিট করছি, কিছুটা সূত্রাকারে সাজানোর চেষ্টা করেছিলাম। কেননা 90 এবং পরবর্তী 90 এর সমস্ত বিন্যাসটা এতটাই ক্যালাইডোস্কোপিক, এতটাই বহুরঙা যে সেটাকে এই পরিসরে আঁকানো মুশকিল। কিন্তু এটা করতে গিয়ে বুঝতে পারলাম যে কিছুটা অনভ্যাস এবং কিছুটা অধিকারহীন দ্বিধার ম্লানিমা এই বক্তৃতায় লেগে থাকলো। আপনারা ধৈর্য ধরে শেষ বেলা এইটুকু এতটা সহ্য করেছে, আমাকে এটার জন্য মার্জনা করে দেবেন। নমস্কার। কোনো প্রশ্ন থাকলে করে ফেলা যাক। আমার মনে হয় আগামীকালও খুব মজা হবে, কারণ ওরা শূন্যের কবিতা বাংলাদেশের পটভূমিটা দেবে এবং ফলে একটা ভালো এক্সচেঞ্জ হবে। আচ্ছা, ঋষির বক্তব্য শুনলাম, যেটা বুঝলাম বলতে চেয়ে যে সময়টা সত্যি খুব কম, মানে টুকরো টুকরো একটু লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক করে একটু ধরার চেষ্টা করেছে। তবু শেষ দিকটাই আমরা বেশ কিছু পাচ্ছিলাম যে ধর্তাইটাও দিতে চেয়েছে। প্রথম দিকটা বিশেষ করে ঋত্বিক আর ওই যেটা বললো রোশন, ওইটা হয়নি, ওইটা মত নেই আমার, মানে আমার সময় একটু মেলেনি ওই বিষয়টা। পরের দিকটা সুন্দর করে দীর্ঘদিন কবিতা চর্চার সঙ্গে তো আছেই, লেখালেখির সঙ্গে আছে। আমার মনে হয় তুমি যদি ঘন্টাখানেক পেতে আর একটু ভালো করে মানে বিষয়টা আমাদের কাছে আরো পৌঁছতে পারতো। যেটুকু হয়েছে সেটুকু ঠিক আছে। একটা তথ্যের মানে যেহেতু ফর্মালিটির বাইরে বেরিয়ে গেছে পুরো বিষয়টা, এটা খুব নির্লিপ্ত উল্লেখ আমার মনে হয় করা প্রয়োজন। আমার পিএইচডি গবেষণার বিষয়টা ছিল 80 এবং 90 এর বাংলা কবিতার প্রবণতা এবং অভিমুখ। আর আমার সুপারভাইজার ছিলেন জ্যোৎস্নাদি। হ্যাঁ, আমার মনে হলো, এবং বহু ক্ষেত্রে ওই বেয়ারা বেচাল ঘোড়াকে যেভাবে কোনো না কোনোভাবে মানে কোনো একজন দক্ষ জকি ট্র্যাকে আনার চেষ্টা করেন, মানে এই একটা দীর্ঘ মারামারি মানে চলেছিল 3-3.5 বছর ধরে, এবং ওই জকি না থাকলে এটা অন্তত পিএইচডির কাজ অব্দি পৌঁছতো না, এটা আমার মনে হয়। এই প্রসঙ্গক্রমে একটু জানিয়ে রাখি।